গল্পের শুরুতেই আমাদের চোখ যায় আলেয়ার দিকে। আচমকা মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের শব্দে চমকে ওঠে সে। এই চমকে ওঠার পেছনে ছিল এক নির্মম বাস্তবতা, কারণ এই সুমিষ্ট আজানের সুরটি আর কারো নয়, তাদের বাড়িরই কাজের লোক ইব্রাহিমের। আর আজ এই ইব্রাহিমের সাথে আলেয়ার বিয়ে দিতে চলেছে তার প্রাক্তন স্বামী সাবির। আলেয়া নিজের মনের দিক থেকে এই বিয়ের জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিল না, কিন্তু তার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারই বা কোথায় ছিল। এদিকে আলিয়ার প্রাক্তন স্বামী সাবির দাবি করছে যে সে আলিয়াকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। রাগের মাথায় সে তালাক দিয়েছে ঠিকই, কিন্তু এখন সে অনুশোচনার আগুনে পুড়ছে। তবে আলিয়ার মনের ভেতর কি ঝড় বইছে তা কেবল সেই জানে। আর এই বিয়ের চক্রান্তের জন্য ইব্রাহিমকে বেছে নেয় সাবির, কারণ ইব্রাহিম ছিল একজন সহজ সরল ও সৎ মনের মানুষ। সাবির খুব ভালো করেই জানতো যে বিয়ের এই আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই ইব্রাহিম আলিয়াকে তার হাতে সঁপে দেবে। ইব্রাহিম একজন সামান্য কাজের লোক বলেই তাকে এই বিষাক্ত খেলার চাল বানায় সাবির। অন্যদিকে এই প্রস্তাব শোনার পর ইব্রাহিম কোনোভাবেই এতে রাজি হতে পারছিল না। ইব্রাহিম তখন তার এই সিদ্ধান্ত জানানোর জন্য মসজিদের মুরব্বী হাফিজ সাহেবের কাছে যান এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে এই বিয়েতে কোনোভাবে রাজি নয়, আর এই কাজটা সে কিছুতেই করতে পারবে না। হাফিজ সাহেব তখন ইব্রাহিমকে বলে, তুমি চৌধুরী সাহেবের নুন খেয়েছো, বহু বছর ধরে ও নুন খেয়ে বড় হয়েছো, আর এই ঋণ শোধ করার সুযোগ এসেছে তোমার সামনে। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। শেষমেশ রাতের অন্ধকারে পুরো এলাকাবাসীর নজর এড়িয়ে গোপনে সম্পূর্ণ হয় ইব্রাহিম ও আলেয়ার বিয়ে। পরিকল্পনা অনুযায়ী নিয়ম মাফিক বিয়ে শেষের পর ইব্রাহিম আবার আলেয়াকে সাবিরের হাতে ফেরত দিয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওই বাড়ি তিনটি মানুষের মনগুলো এক ভারী হতাশায় ডুবেছিল। বিয়ের কিছুক্ষণ পর সাবির নিজেই আলেয়াকে ইব্রাহিমের ঘরের দুয়ারে রেখে চলে যায়। ঘর ছাড়ার আগে আলেয়ার শাশুড়ি আলেয়াকে শেষবারের মতো বোঝাতে আসে। তার শাশুড়ি তাকে বলে, আজকের এই রাতটা আমাদের সবার জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য অনেক কষ্টের। শুধু আজকের এই রাতটা একটু কষ্ট করে কাটিয়ে নে। আগামীকাল সকাল হতেই তুই আবার সাবিরের হয়ে যাবি, কিন্তু একটা কথা মনে রাখিস, ফজরের আজানের আগেই তোকে এই বাড়ি ফিরে আসতে হবে। কথাটি বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হাফিজ সাহেব ইব্রাহিমকে ঘরের ভেতরে পাঠান। ঘরের ভেতরে ঢুকে ইব্রাহিম একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আলিয়াকে নিজের মনের কথা সব খুলে বলে। আসলে ইব্রাহিম আলিয়াকে মনে মনে অসম্ভব শ্রদ্ধা করত। বিয়ে করাটাকেও সে নিজের জন্য মস্ত বড় এক অপরাধ বলে মনে করছিল, আর তাই সে এর চেয়ে বেশি দূর এগোতে চাইছিল না। কিছুক্ষণ পর আলিয়া ইব্রাহিমকে রুমের দরজা বন্ধ করতে বলে। ইব্রাহিম তখন অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু আলিয়া তাকে জোর করেই দরজাটা বন্ধ করতে বলে। ইব্রাহিম কিছু না বলে চুপচাপ দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, আর এদিকে আলিয়া ঘরের লাইট বন্ধ করে দেয়। ইব্রাহিম কিছুটা চমকে যায়। তার কিছুক্ষণ পরেই কিছু একটা শব্দ আসে পেছন থেকে। ইব্রাহিম তখন পিছনে তাকিয়ে দেখে আলেয়া আত্মহত্যার চেষ্টা করছিল। ইব্রাহিম দৌড়ে গিয়ে আলেয়াকে বাঁচিয়ে নেয়। আর এই মুহূর্ত থেকে গল্পের দৃশ্যপট বদলে গিয়ে আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে, যখন আলেয়ার সাথে সাবিরের প্রথম বিয়ে হয়েছিল। এত বড় আর বিলাসবহুল একটি পরিবারের পুত্রবধূ হয়ে আসতে পেরে আলিয়া ভীষণ খুশি হয়েছিল। আলিয়া তখন পড়াশোনা করছিল এবং তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সাবির তখন প্রথম আলিয়াকে দেখেছিল। তখন থেকেই সে ঠিক করে সে আলিয়াকে বিয়ে করবে। সে তার মাকে নিয়ে সোজা আলিয়ার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের দিন রাতে আলিয়াকে একটি সুন্দর সোনার বালা সাবির তাকে উপহার দেয়। সে তার নিজের হাতে আলিয়াকে বালাটি পরিয়ে দিতে যায়, কিন্তু বালার সাইজটা আলিয়ার হাতে থেকে একটু ছোট ছিল, আর সেটা কোনোভাবেই তার হাতে ঢুকছিল না। কিন্তু সাবির জোরপূর্বকই সেই বালাটা তার হাতে পরিয়ে দেয়। পরের দিন আলিয়া তার শাশুড়িকে বলে সেই হাতের বালাটার জন্য তার একটু অস্বস্তি বোধ করছে। সেই বালাটা তখন আলিয়া তার হাত থেকে খোলার চেষ্টা করে, কিন্তু তার শাশুড়ি তখন সেই বালাটি তার হাত থেকে খুলতে বারণ করে দেয়, কারণ এতে নাকি সাবির অনেক কষ্ট পাবে এবং রেগে যাবে। এভাবেই চলছিল তাদের দিনকাল। তার কিছুদিন পরে সাবির দলবল নিয়ে চৌধুরী জুবায়েরের বাড়ির সামনে গিয়ে তীব্র স্লোগান দিচ্ছিল। আসলে চৌধুরী জুবায়ের এবং সাবির দুজনেই ছিল স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের মধ্যে পারিবারিক শত্রুতাও ছিল। কিন্তু সেই দিনেই সন্ধ্যার দিকে সবাইকে অবাক করে দিয়ে চৌধুরী জুবায়ের এবং তার স্ত্রীকে সাথে নিয়ে সোজা সাবিরের বাসায় এসে হাজির হয়। সাবির নিজেও নিজের ঘোর শত্রুকে নিজের ঘরের ভেতর দেখে হতভম্ব হয়ে যায়। তবে জুবায়েরের স্ত্রী সাজিয়া যখন আলিয়ার সামনে আসে তখন আলিয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ সাজিয়া আর আলিয়া একই কলেজে পড়াশোনা করেছে। আলিয়া তো এদের রাজনৈতিক শত্রুতার কথা কিছুই জানতো না, তাই সেই সরল মনে সাজিয়া ও তার স্বামীকে আপ্যায়ন করে। অন্যদিকে জুবায়ের সাবিরকে বলে, চলুন আমরা আমাদের পুরনো সব শত্রুতা ভুলে যাই। আপনার স্ত্রী ও আমার স্ত্রী যখন এত ভালো বন্ধু, তখন এই শত্রুতাকে কেন বন্ধুতে রূপান্তর করে নিচ্ছে
চাচ্ছি না, এতে আমাদেরই ভালো হবে। কিন্তু সাবির ছিল মনে মনে একরোখা ও অহংকারী। জুবায়ের আর সাজিয়া চলে যাওয়া মাত্রই সাবির বাঘের মতো গর্জে ওঠে, আলেয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সাবির আলেয়াকে চিৎকার করে বলে, আমার চোখের শত্রুদের তুমি ঘরের ভেতর এনে আদর আপ্যায়ন করছিলে কেন? যাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, তাদের সাথে তুমি হাসি মুখে কথা বলছিলে। আলেয়া তখন বলে, এখানে আমার অপরাধটা কোথায়? আর দরজায় আসা কোনো অতিথিকে কেউ কখনো অসম্মান করে বিদায় দেয় না। আর তার চেয়ে বড় কথা, সাজিয়া আমার খুব ভালো বন্ধু, তাকে তো আপ্যায়ন আমি করতেই পারি। আলেয়ার মুখে মুখে এই তর্ক শুনে সাবির অনেকটা রেগে যায়। সে এক ঝটকায় আলেয়ার হাত ধরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। সেদিন আলেয়া প্রথমবারের মতো সাবিরের আসল রূপটা দেখতে পায়। কিন্তু রাতে সাবির আবার চতুর কথা জালে আলিয়াকে এমনভাবে জড়িয়ে নেয় যে আলিয়া নিজের উপর সমস্ত অপমান আর অত্যাচার খুব সহজেই ভুলে যায়। পরের দিন সকালবেলা আলিয়া বাড়ির কাছের এক বাজারে যায় কিছু কেনাকাটা করতে, আর সাথে নিয়ে যায় ইব্রাহিমকেও। ঠিক তখনই ঘটনাচক্রে সাজিয়াও সেখানে গাড়ি নিয়ে হাজির হয়। সাজিয়া আলিয়াকে দেখে জোর করে তাকে নিজের গাড়িতে তুলতে চায়, কিন্তু আলিয়া কিছুতেই গাড়িতে উঠতে চায় না। কথা বলতে বলতে আলিয়াকে জোরপূর্বক গাড়ির ভিতর তুলে নেয়। আলিয়া তখন সাজিয়াকে বলে, আমার স্বামী তোমাদের পরিবারকে একদম দেখতে পারে না, আর আমাদের এভাবে সবার সামনে দেখা করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু সাজিয়া তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই মুহূর্তে সাজিয়ার ফোনে একটি কল আসে এবং ফোনের ওপাশ থেকে খবরটি শুনে সাজিয়া কেঁদে ওঠে। খবরটি ছিল তার সন্তান নাকি এই পৃথিবীতে আর বেঁচে নেই। আলেয়া হঠাৎই এই কথাটি শুনে অনেকটা অবাক হয়ে যায়। সে কিছু না বলেই চুপচাপ গাড়িতে বসে থাকে, আর সাজিয়া তখন গাড়ি নিয়ে যায় সাজিয়াদের বাড়িতে। সঙ্গে আলেয়াও ছিল। সেই সময় আলেয়া পরিস্থিতির কিছুই না বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়া সাজিয়াকে সামলাতে সামলাতে সেও সোজা তার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে আলেয়া যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সেখানে কোনো মানুষই মারা যায়নি, বরং মরে পড়েছিল একটি বিড়াল। আসলে এই পুরো বিষয়টাই ছিল সাজিয়া এবং তার স্বামী জুবায়েরের সাজানো এক কুৎসিত নাটক। নিজের চোখের সামনে এই নোংরা প্রতারণা দেখে আলেয়া তীব্র ক্ষোভে ফেটে পড়ে। সে তৎক্ষণাৎ জুবায়েরের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই ওই বাড়ির সামনে এসে থামে একটি বিয়ের বরযাত্রী। সেই ভিড়ের মাঝে কেউ একজন নিজের ক্যামেরায় ভিডিও করার সময় আলিয়াকেও সেই ভিডিওর মধ্যে তুলে ফেলে। আর আলিয়া নিজের ঘরে পৌঁছানোর আগে সেই ভিডিও ঝড়ের গতিতে পৌঁছে যায় সাবিরের হাতে। আলিয়া তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসে দেখে সাবির বসে বসে সেই ভিডিওটি দেখছিল, আর তার শাশুড়ি তার পাশেই দাঁড়িয়েছিল। আলিয়া অনেকটা ভয় পেয়ে যায় আর সাবিরকে বোঝানোর চেষ্টা করে আসলে কি ঘটনা ঘটেছিল। কিন্তু সাবির কিছু না বুঝেই অনেকটা রেগে যায় আর তৎক্ষণাৎ রাগের মাথায় তাকে 3 তালাক দিয়ে ফেলে। আলিয়ার শাশুড়ি সাবিরকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু তার মায়ের কথা কোনোটাই শুনে না। সে রাগের মাথায় সবকিছু করে ফেলে। আলিয়া তখন অবাক হয়ে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে তার অপরাধটা কোথায় ছিল, আর সে ভাবতেই পারেনি এই সামান্য বিষয় নিয়ে সাবির তাকে তালাক দিয়ে দেবে। এভাবেই সারাদিন কেটে যায়। সারাদিন আলিয়ার চোখের জল ঝরতে থাকে। তবে রাগের আগুন যেমন দ্রুত জ্বলে যায় তেমনই দ্রুত তা নিভেও যায়। কয়েক ঘন্টা যেতে না যেতেই সাবির তখন স্বাভাবিক হয়ে যায়। নিজের করা ভুল বুঝতে পেরে সে ছটফট করতে থাকে আর সঙ্গে সঙ্গে তার মার কাছে ছুটে যায়। সাবির তার মাকে বলে, আমি আলেয়াকে ছাড়া বাঁচবো না, আমি আবার ওকে নিজের করে ফিরে পেতে চাই। কিন্তু তার মা তাকে ধর্মের কড়া নিয়মের কথা মনে করিয়ে দেয়। তার মা তাকে বলে, এটা শরীয়তের আইনে একদমই ঠিক না। তুই আমার সামনে দাঁড়িয়ে এই তালাক দিয়েছিস, আর আমি নিজেই এর সাক্ষী। আর এখন চাইলেই তুই হুট করে ওকে নিজের স্ত্রী হিসেবে ঘরে ফিরিয়ে আনতে পারিস না। সাবির তখন তার মায়ের কাছে ছটফট করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আলিয়াকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না, আর আমি যা করেছি সবটাই রাগের মাথায়। আমি এইসব কিছুই মানি না। ছেলের এই পাগলামি দেখে তার মা কিছুতেই ঠিক থাকতে পারছিল না। কিছুক্ষণ পর সে একটি উপায় বের করে, আর সে বলে, আলিয়াকে যদি আবার ফিরে পেতে হয় তবে প্রথমে অন্য কোনো পুরুষের সাথে তার বিয়ে দিতে হবে। এখন সাবির আর তার মায়ের প্রয়োজন ছিল এমন একজন পুরুষকে যাকে বিশ্বাস করা যায়, আর এই কাজের জন্য তাদের ঘরে বিশ্বস্ত কাজের লোক ইব্রাহিমের চেয়ে সহজ সরল আর বিশ্বাসী পাত্র দ্বিতীয় কেউ হতেই পারে না। তাই তারা ইব্রাহিমকে বেছে নেয় এই বিবাহের জন্য। এবার আমরা বর্তমানে ফিরে আসি। রাত তখন গভীর। বিছানায় শুয়ে সাবির এক অদ্ভুত অস্থিরতায় ছটফট করছিল। কোনোভাবে তার চোখে ঘুম আসছিল না। অস্থির হয়ে সে আলিয়াকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলিয়ার মোবাইলটি তখন নিজের ঘরেই পড়েছিল। সে কেবল অধীর আগ্রহে ভোরের আজানের অপেক্ষা করতে থাকে। তার পরিকল্পনা ছিল আজান দেওয়ার আগেই আলিয়া তার কাছে চলে আসবে এবং কাউকে কিছু না জানিয়ে সে গোপনে আলিয়াকে আবার নিজের করে নেবে।
কিন্তু দীর্ঘ রাত কেটে যায়, সকালও হয়ে যায়, কিন্তু আলেয়া ফিরে আসে না। এক চরম আশঙ্কায় সাবিরের বুক কেঁপে ওঠে। সে আর ঘরে বসে থাকতে না পেরে তৎক্ষণাৎ আলেয়ারকে খুঁজতে বের হয়। সাবির তখন ইব্রাহিমের ঘরে যায় আর তাদের ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে দরজা খুলে দেখে ভিতরে কেউই নেই। সাবির তখন হন্যে হয়ে খুঁজে বেড়ায় আলেয়া ও ইব্রাহিমকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আসলে আলেয়া আর সাবিরের কাছে ফেরত যেতে চায় না, আর সেই জন্য সে এখান থেকে বহুদূর চলে যেতে চায়, কিন্তু ইব্রাহিম তাকে একা ছাড়বে না, তাই সেও নিজের ঘর ছাড়ে তার জন্য। তারা দুজনেই একসাথে পালিয়ে যায়। তাদের গন্তব্য ছিল অনেক দূরে। এদিকে সাবির হন্যে হয়ে খুঁজতে থাকে তাদের, কিন্তু কোথাও তাদের পায় না। তারপর সে সোজা হাফিজ সাহেবের কাছে যায়। তাকে গিয়ে জিজ্ঞেস করে আলে আর ইব্রাহিম কোথায়। হাফেজ সাহেব তখন বলে, আমি সত্যি জানি না তারা দুজনে কোথায় গিয়েছে। আমি তো নিজের হাতে ওদের দুজনকে ঘরের ভিতর রেখে এসেছিলাম, কিন্তু এখন তারা কোথায় গিয়েছে আমি সত্যিই জানি না। পাগলের মতো সাবির তখন সেই ঘরের দিকে ছুটে যায়। ঘরের ভেতর ঢুকে উপরে তাকাতেই তার চোখ আটকে যায়। সে দেখে ছাদের ফ্যানের সাথে আলেয়ার ওড়নাটি ঝুলছে। এই দৃশ্য দেখে বুঝতে বাকি থাকে না যে চরম হতাশায় আলেয়া নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এমন কি ঘটলো যে তারা দুজনে এভাবে পালিয়ে গেল, এটা সাবির কিছুতেই বুঝতে পারছে না। ততক্ষণে ইব্রাহিম আর আলিয়া সোজা গিয়ে পৌঁছায় আলিয়ার ভাইয়ের বাড়িতে, কিন্তু তাদের সেখানে পা রাখার আগেই সাবির অতি চালাকি করে আলিয়ার ভাবিকে ফোন করে সতর্ক করে দিয়েছিল। সাবির আলিয়ার ভাবিকে ফোন করে জানায়, আলিয়া যদি ওখানে যায় তবে সাথে সাথে আমাকে যেন খবর দেওয়া হয়। আলিয়া ভাইয়ের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং তাদের পুরো সত্যিটা খুলে বলে। আলিয়া তার ভাই আর ভাবিকে জানিয়ে দেয় সাবির তাদের জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আর আজ থেকে ইব্রাহিমই তার স্বামী। সে সাবিরের সমস্ত অত্যাচার আর কুৎসিত খেলার কথা তাদের কাছে জানিয়ে দেয়। রাতে ইব্রাহিম আলিয়াকে কিছু বলার জন্য তাকে ডেকে আনে। ইব্রাহিম আলিয়াকে বলে, আমি আপনাকে এখানে রেখে চলে যেতে চাই। আমি চৌধুরী সাহেবের সাথে এভাবে বেইমানি করতে পারবো না, আর আমি তো আপনাকে কোনো কথাও দিইনি যে আমি সারা জীবন আপনার সাথেই থাকবো। আলিয়াও তখন সবকিছু বুঝে ফেলে। আলিয়াও তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করেনি। পরের দিন সকালে ইব্রাহিম যখন সেখান থেকে বিদায় নিছিল, ঠিক তখনই আলিয়ার ভাই ও ভাবি আলিয়াকে জোরপূর্বক ঘরের ভেতরে বন্দি করে ফেলে। কিন্তু এদিকে কিছুটা পথ যাওয়ার পরে ইব্রাহিমের কেন জানি মনে মনে আলিয়ার জন্য দুশ্চিন্তা হচ্ছিল। তার বিবেক তাকে বাধা দেয়। সে কিছুতেই আলিয়াকে এইভাবে একা রেখে যেতে চাইছিল না। সে ছুটে আসে আলিয়ার কাছে। আলিয়ার ভাই ও ভাবির বাধা উপেক্ষা করে আলিয়াকে নিজের সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে পালিয়ে তারা সোজা গিয়ে পৌঁছায় আলিয়ার আঙ্কেল ও আন্টির বাড়িতে। তারা আলিয়াকে ছোটবেলা থেকে কোলেপিঠে করে মানুষ করেছেন এবং তাকে নিজেদের মেয়ের মতোই ভালোবেসেছেন। বাবা মা মারা যাওয়ার পর আলিয়া এদেরকে নিজের মা বাবার স্থানে বসিয়েছিল। আর ওদিকে আলিয়ার ভাবি সাবিরকে ফোন করে সব বলে দেয়। সে সাবিরকে জানিয়ে দেয় যে আলিয়া নিশ্চয়ই তার সেই পালক বাবা মায়ের কাছে আশ্রয় নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সাবির গাড়ি নিয়ে সেই বাড়ির দরজায় এসে হানা দেয়, কিন্তু আলিয়ার আঙ্কেল ও আন্টি বুদ্ধির সাথে আলিয়া আর ইব্রাহিমের ঘরের গোপন জায়গায় লুকিয়ে ফেলে এবং সাবিরকে ভুলভাল বুঝিয়ে তাকে খালি হাতে বিদায় করে দেয়। তবে তারা ভালো করেই জানে সাবির এত সহজে দমে যাওয়ার মতো পাত্র নয়। সে খুব শীঘ্রই আবার এখানে ফিরে আসবে আলিয়াকে নিতে। বিপদ আজ করতে পেরে আলিয়া আর ইব্রাহিম আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা তড়িঘড়ি করে সেই গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহরে পৌঁছে মাথা গোজার একটা ঠাঁই পেতে তারা হন্যে হয়ে একটি হোস্টেল খুঁজতে শুরু করে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তারা একটা হোস্টেলের থাকার জায়গা পায়। সেই হোস্টেলে যারা নামের এক মেয়ের সাথে তাদের পরিচয় হয়। আলিয়া আর ইব্রাহিমের হাবভাব দেখে যারা একদিন আলিয়াকে জিজ্ঞেস করে, তোমরা যদি স্বামী স্ত্রী হয়ে থাকো তবে কেন হোটেলে গিয়ে উঠছো না? এখানে হোস্টেলে এভাবে কষ্ট করার কি দরকার? আসলে সমস্যাটা ছিল অন্য জায়গায়। আলিয়া আর ইব্রাহিমের বিয়ে তো হয়েছিল ঠিকই, কিন্তু তাদের কোনো লিখিত প্রমাণ বা নিকানামা ছিল না। আর এই কাগজের অভাবে শহরে কোনো ভালো হোটেলে তারা উঠতে পারেনি। ওদের এই চরম অসহায়ের কথা শুনে যারা কিছুটা কষ্ট পায়। সে রাতে হোস্টেলে সবার নজর এড়িয়ে গোপনে আলিয়াকে নিয়ে নিজের রুমে শোবার ব্যবস্থা করে দেয় আর নিরুপায় ইব্রাহিমকে বাথরুমে লুকিয়ে রাখে। কিন্তু সকাল হতে ঘটে যায় এক চরম বিপত্তি। হোস্টেলের অন্য মেয়েরা যখন ওয়াশরুম ব্যবহার করতে যায় তখন সেখানে হঠাৎ ইব্রাহিমকে দেখে তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চোর চোর বলে চিৎকার শুরু করে দেয়। শোরগোল শুনে আলিয়াও যারা রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে। হোস্টেলের ওয়ার্ডেন তৎক্ষণাৎ যারাকে ডেকে কড়া গলায় জেরা শুরু করে। ওয়ার্ডেন যারাকে বলে, এই মেয়েটি তোমার রুম থেকে কেন বের হলো? আর এর সাথে এই ছেলেটাই বাকি, তোমরা আমাদের
আমাদের এই নামি হোস্টেলটাকে রসাতলে নিয়ে যাচ্ছ। আমি এদের বিরুদ্ধে পুলিশের কাছে কেস করব। তা না হলে কোন ভরসায় বাবা মায়েরা তাদের মেয়েদের আমাদের হোস্টেলে পাঠাবে? এটার কোনো জবাব আছে তোমার কাছে? যারা অনেক কাকুতি মিনতি করে ওয়ার্ডেনকে বোঝানোর চেষ্টা করে, যারা তখন বলে আপনাদের পায়ে পড়ি, আপনারা আমাদের যে কোনো শাস্তি দিন, কিন্তু দয়া করে পুলিশকে কিচ্ছু জানাবেন না। পরিস্থিতি দেখে ওয়ার্ডেন আর তার স্বামী নিজেদের মধ্যে একটু পরামর্শ করে নেয়। তারা বুঝতে পারে এই ছেলে মেয়ে দুটো বেশ কর্মঠ, ঘরের কাজ নিশ্চয়ই ভালো পারবে। তাই ফায়দা লোটার জন্য তারা ইব্রাহিম আর আলিয়াকে হোস্টেলের কাজের লোক হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ইব্রাহিম দিনরাত এক করে হোস্টেলের সমস্ত কাজ করতে শুরু করে। আলিয়ার পাশে থাকতে পেরে সে এই কষ্টের কাজগুলো হাসি মুখে মেনে নিয়েছিল। কিন্তু কিছুদিন যেতেই হোস্টেলের সবাই লক্ষ্য করে যে আলিয়া শুধু রান্নাবান্না বা ঘর মোছার কাজে পারদর্শী নয়, বরং সে খুব দক্ষতার সাথে ইলেকট্রিকের কাজ এবং নষ্ট হওয়া জটিল সব মেশিনও মেরামত করতে পারে। খুব দ্রুতই আলিয়া তার মিষ্টি স্বভাব আর কাজের গুণে হোস্টেলের মেয়েদের এবং ওয়ার্ডেনের ভালোবাসা ও মন জয় করে নেয়। ধীরে ধীরে ইব্রাহিম আর আলিয়ার ভেতরে দূরত্বগুলো গলতে শুরু করে। তাদের এই মধ্যকার নীরব বোঝাপড়া দেখে যারা একদিন আলিয়াকে আড়ালে ডেকে বোঝায়, যারা আলিয়াকে বলে ইব্রাহিম তোমাকে কতটা চোখে চোখে রাখে, তুমি কি সেটা খেয়াল করেছো? ও তোমাকে বড্ড বেশি ভালোবাসে আর তোমার যত্নও নেয়। তোমাদের তো বিয়ে হয়েই গেছে, এবার ওকে মন থেকে নিজের স্বামী হিসেবে মেনে নাও। আর এদিকে গ্রামের বাড়িতে বসে সাবির নিজের লোকলজ্জা আর অপমানের ভয়ে তুষের আগুনে পুড়ছিল। গ্রামের মানুষ এখনো এটাই জানতো যে আলিয়া তার স্বামী সাবিরকে ছেড়ে কোনো এক পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে, কিন্তু ভেতরের আসল সত্যটা, অর্থাৎ সাবির নিজেই যে আলিয়াকে তালাক দিয়ে নিজের কাজের লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, এই কুৎসিত সত্যটা সমাজ জানতো না। শহরে ইব্রাহিম এখন হোস্টেলের কাজের পাশাপাশি বাইরেও টুকটাক কাজ করতে শুরু করে। সে নিজের কায়িক শ্রমে উপার্জিত টাকা এনে পরম আদরে আলিয়ার হাতে তুলে দিত। দুজনের জীবন অবশেষে একটা শান্তির হাওয়া বইতে শুরু করছিল। যারার অক্লান্ত পরিশ্রমে তাদের একটি বৈধ ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামাও তৈরি হয়ে যায়। কিন্তু তাদের সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হলো না। কোনো এক সূত্র ধরে সাবির জানতে পেরে যায় যে তারা শহরে কোনো হোস্টেলে লুকিয়ে আছে। সে তখন হিংসায় অন্ধ হয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ইব্রাহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে আলিয়া যখন জানতে পারে তখন যারাকে সব ঘটনা জানায়। আলিয়া আর যারা তখন স্পষ্ট বুঝতে পারে এই সব কাজের পেছনে সাবিরের হাত আছে। আলিয়া তখন ছুটে যায় সেই থানায় যেখানে ইব্রাহিমকে ধরে নিয়ে গিয়েছে। থানায় গিয়ে ইব্রাহিমের কাছে ছুটে যায় আলিয়া। ইব্রাহিম তখন আলিয়াকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সেখানে সাবিরও ছিল আর সাবির চাইলেই আলিয়াকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যেতে পারে। ইব্রাহিম তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আলিয়া সেখান থেকে চলে না গিয়ে সাবিরের মুখোমুখি হয়। সাবির তখন আলিয়াকে দেখে তার কাছে গিয়ে বলতে শুরু করে, আমি তোমার আসল স্বামী। তুমি কোন সাহসে আর কোন অধিকারে ওই ছেলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছো? আর আমাকে কেন ধোকা দিয়ে তুমি পালিয়ে গিয়েছো? তুমি কি ভেবেছিলে আমি তোমাদের ধরতে পারবো না? এসব নানান কথা বলে আলিয়াকে। আলিয়া তখন ঘৃণায় সাবিরের চোখের দিকে তাকিয়ে বলে, এই প্রশ্নটা তুমি করছো? এই পুরো নোংরা খেলাটা কি তোমার নিজের হাতে সাজানো ছিল না? তুমি তো জোরপূর্বক আমাদের এই নোংরা খেলার মধ্যে সামিল করেছো। এ জায়গায় আমাদের কোনো দোষী ছিল না। যা করেছো সেটা তোমার জেদ, হিংসা আর অহংকারের বশে করেছো, আর তার প্রতিদান দিতে হচ্ছে আমাদের। সাবির তখন মনে মনে ভাবছিল ইব্রাহিম যে আলিয়ার স্বামী তার কোনো প্রমাণ তো ওদের কাছেই নেই, কিন্তু সে জানতো না যে এবার আলিয়ার কাছে তাদের বিয়ের দলিল নিকানামা রয়েছে। তবে আফসোস, তাদের এই বিয়েটি যে স্বয়ং সাবির দাঁড়িয়ে থেকে করিয়েছিল সেই প্রমাণটুকু শুধু আলিয়ার কাছে ছিল না। আলিয়ার এই দৃঢ় আত্মবিশ্বাস দেখে সাবির আর কথা বাড়ানোর সাহস না পেয়ে সেখান থেকে পিছু হাঁটে। ইব্রাহিমকে কিছুক্ষণ ভয়ভীতি দেখিয়ে পুলিশ শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেদিন সারা রাত আলিয়া আর ইব্রাহিমকে সেই থানাতে রাত কাটাতে হয়। তবে থানা থেকে বের হওয়ার সময় দারোগা তাদের সাবধান করে দেয়। দারোগা তাদের বলে, সাবির কিন্তু এখন মরিয়া হয়ে উঠেছে, এখন আর এই হোস্টেলে থাকা আপনাদের জন্য কোনোভাবেই নিরাপদ হবে না। এই কথা শুনে ইব্রাহিম এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে আর পালিয়ে বেড়াতে চায় না। সে বুঝতে পারে এভাবে ভয়ে ভয়ে পালিয়ে কোনোদিনও বাঁচা যাবে না। তাই সে আলিয়াকে নিয়ে নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে মসজিদে সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, আজ পরম আশ্রয়ের খোঁজে আলিয়াকে নিয়ে সেই মসজিদের পথেই পা বাড়ায়। ওখানকার মৌলভী সাহেব ইব্রাহিমকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু সাবির যখন জানতে পারে যে তারা গ্রামে ফিরে এসেছে তখন সে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। এক গভীর রাতে সে গ্রামের একদল মাতবর আর মানুষ
মানুষদের খেপিয়ে তুলে মসজিদের সামনে দাঁড় করায়, কারণ সাবিরের এতটাই ক্ষোভ ছিল যে আলেয়াকে তার ফেরত পেতেই হবে। সাবির তখন এলাকাবাসীদের উদ্দেশ্য করে চিৎকার করে বলে, আপনারা চেয়ে দেখুন, এই সেই চরিত্রহীন নারী যে নিজের স্বামীকে ছেড়ে এক পরপুরুষের সাথে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়েছিল। এই পবিত্র মসজিদে থাকার কোনো অধিকার এই পাপী নারীর নেই। সাবিরের এই উস্কানিমূলক কথা শুনে উত্তেজিত গ্রামবাসীরা ক্ষেপে ওঠে। সেখানে পুলিশ মোতায়েন থাকলেও উত্তেজিত জনতাকে শান্ত করা অসম্ভব হয়ে পড়ছিল। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মসজিদের ভেতর থেকে মৌলভী সাহেব হাতে মাইক তুলে নেন। চারদিকে তখন স্তব্ধ হয়ে যায়। তিনি মাইকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে ইব্রাহিম আর আলিয়ার বৈধ নিকানামাটি পড়ে শোনান। এরপর তিনি উপস্থিত সবার সামনে এসে সেই অভিশপ্ত রাতের পুরো সত্যিটা উন্মোচন করেন। তিনি জানান কিভাবে সাবির রাগের মাথায় নিজের স্ত্রীকে 3 তালাক দিয়েছিল আর তাকে পুনরায় ভোগ করার লালসায় নিজেরই ঘরের নিরীহ কাজের লোক ইব্রাহিমের সাথে হালালা করানোর জন্য জঘন্য ষড়যন্ত্র বুনেছিল। আজ যখন সেই মেয়েটি ইব্রাহিমের সাথে সুখে শান্তিতে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, তখন সাবিরের অহংকারই লেগেছে। অবশেষে মৌলভী সাহেব অপরাধ বোধে মাথা নিচু করে সবার সামনে ঘোষণা করেন, এই মহাপাপে আমি নিজেও সমানভাবে অংশীদার ছিলাম। আমি আল্লাহর কাছে এবং আপনাদের সবার সামনে নিজের অপরাধ স্বীকার করছি এবং যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। এই নির্মম সত্য জানার পর পুরো গ্রামবাসী থমকে যায়। অপমান আর লোকলজ্জার ভয়ে সাবির আর তার মা মাথা নিচু করে ভিড় থেকে পালিয়ে গিয়ে নিজেদের ঘরে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। গ্রামবাসীদের চোখ থেকে অন্ধত্বের পর্দা সরে যায় আর তারা বুঝতে পারে যে আসল অপরাধী কে আর নির্দোষ কারা। সমাজের সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে তারা এক বাক্যে ইব্রাহিম আর আলিয়াকে সম্মানের সাথে সেই গ্রামে থাকার অধিকার ফিরিয়ে দেয়। আর এভাবে সব বাধা বিপত্তি পেরিয়ে ইব্রাহিম আর আলিয়ার ভালোবাসার এক সততার এক নতুন জীবন শুরু হয়।